সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। ঘরটা যেন মৃত্যুপুরীর মতো নিস্তব্ধ হয়ে আছে। দেয়ালের কালচে স্যাঁতস্যাঁতে অংশগুলো অদ্ভুত ছায়া ফেলেছে মেঝেতে। দূরের কোথাও থেকে পানি পড়ার টুপটাপ শব্দ ভেসে আসছে। প্রতিটা ফোঁটা যেন সময়ের শেষ গণনা করছে। আর যে দাঁড়িয়ে আছে মাঝখানে, হাত দুটো হ্যান্ডকাফে বাঁধা, কবজিতে লালচে দাগ পড়ে গেছে, কিন্তু সে যেন ব্যথা অনুভবই করছে না। আর যে চোখ বিস্ফোরিত, অবিশ্বাস, শোক, ক্রোধ সব মিলেমিশে এক অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠেছে তার মুখে। পরের মুহূর্তে তার বুকের ভেতর জমে থাকা ঝড় এক ঝটকায় বেরিয়ে আসে। ঈশান, তুই? শব্দটা যেন ঘরের দেয়ালে দেয়ালে আছড়ে আবারও তার কানে ফিরে আসছে। এক মুহূর্তের নীরবতা, তারপর ঈশান অট্ট হাসিতে ফেটে পড়ে। সে মাথাটা সামান্য কাত করে ঠোঁট বাঁকিয়ে বলে, হ্যাঁ আর যে আমি। ঈশান ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার মুখের ক্ষতগুলো আধো আলোতে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ডান গালের সেলাইগুলো যেন নতুন করে টনটন করছে। বাম পাশের গভীর খাদ আলো ছায়ার খেলায় আরও ভয়ঙ্কর। সে যান্ত্রিক ভয়েস মডুলেটর দিয়ে কণ্ঠে হালকা বিকৃতি নিয়েই বলে, সারপ্রাইজ, আমি মরিনি। তারপর নিজের গাল ছুঁয়ে মৃদু হেসে বলে, কেমন লাগছে আমাকে? এই দাগগুলো চিনতে পারছিস? এগুলো তোর স্মৃতি। চাইলেই আমি এগুলো মুছে ফেলতে পারতাম। প্লাস্টিক সার্জারি, নতুন মুখ, নতুন জীবন, কিন্তু না। আমি চাই প্রতিদিন, প্রতিটা মুহূর্তে আয়নার সামনে দাঁড়িয়ে আমি যেন মনে রাখতে পারি তুই আমার সাথে কি করেছিলি। আরজের বুক ওঠানামা করছে দ্রুত। তার চোখে তখন আর কোনো দ্বিধা নেই। নিজের তন্তপাটি চেপে প্রশ্ন ছুড়ে, আমার সানা কোথায়? ঈশান তার চারপাশে ধীরে হাঁটতে শুরু করে। তুই কি জানিস তোর সবচেয়ে বড় দুর্বলতা কি? বিপরীত পাশ থেকে কোনো শব্দ আসলো না। সে নিজেই বলে, ভালোবাসা, যেটার থেকে সোফিয়া তোকে দূরে রাখতে চেয়েছিল। আর তুই ভাবছিস তুই ওকে রক্ষা করতে পারবি? তুই যে আগুন, তোর ছায়াও ওকে পুড়িয়ে দেবে। আরজের হ্যান্ডকাফ বাঁধা হাত মুষ্টিবদ্ধ করে নিল। শিকল টনটন করে ওঠে। সে এখনও জানে না সানা কোথায়, তাই এখন কোনো ভুল করা যাবে না। তারপরও নিজেকে সামলে বলে, ওর গায়ে যদি একটা আঁচড়ও লাগে, তুই আমার হাতে আরেকবার মরবি, কিন্তু এবার তোর লাশের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। ঈশান হঠাৎ পেছনে সরে গিয়ে উচ্চস্বরে হেসে ওঠে। তুই জানিস না আর যে তোর চারপাশের সাম্রাজ্যটা কতটা পচা, সবই রক্তে ভেজা। তোর মা, তোর ব্যবসা, তোর অতীত সবই নোংরা। আরজের বুকের ভেতর রাগের ঢেউ ওঠে। আর সহ্য হলো না তার। সে হঠাৎ সামনে ঝাঁপিয়ে পড়ল। হ্যান্ডকাপ থাকা সত্ত্বেও পুরো শরীরে জোর দিয়ে ঈশানের কলার চেপে ধরল। ঈশান ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসি ঝুলিয়ে বলে, তোর এই অভ্যাসটা এখনো গেল না, তাই না? পরে কথা বলিস, আগে হাত চলে। কিন্তু আরজে থামল না। তার থাবা গিয়ে পড়ে ঈশানের মুখে। ঈশান মেঝেতে পড়ে যায়। আরজে তার উপর ঝুঁকে পড়ে, চোখে আঙুল নিয়ে গর্জে ওঠে। কোথায় রেখেছিস ওকে? ঈশান মাটিতে পড়েও হেসে ওঠে। তার ঠোঁট থেকে রক্ত গড়িয়ে পড়ে, তবু সেই হাসি থামে না। এত তাড়াহুড়া কেন আর যে? তোর জন্য একটা সারপ্রাইজ রেখেছি। আর যে শক্ত হাতে তার কলার চেপে ধরে। আমি তোর কোনো খেলা? ঠিক তখনই পেছন থেকে ভেসে আসা আরেকটা ঠান্ডা ধারালো কণ্ঠস্বর। 1 ইঞ্চি নড়বি না। আর যে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, আর দৃশ্যটা দেখে তার যেন সারা শরীর জমে যায়। একজন কালো পোশাক পরা নীল চোখের ব্যক্তি, মুখে কালো মাস্ক, তার হাতে ধরা ধারালো ছুরি, আর সেই ছুরির ঠান্ডা ধার সানার গলায় ঠেকানো, যা আলোয় চিকচিক করছে। রমণী একদম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো ফাঁকা, অনুভূতি শূন্য, যেন সে এখানে নেই, শুধু তার দেহটা দাঁড়িয়ে আছে। আর যে ঠোঁট কেঁপে একটা শব্দ বের হয়। মাই লাভ। সে তাৎক্ষণিক উঠে দাঁড়ায়, কিন্তু এগোতে যাওয়ার আগে পেছন থেকে ঈশান মেঝে থেকে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে ধুলো ঝাড়তে ঝাড়তে বলে, আরেক কদম এগোলেই এখানেই তোর ওয়াইফের গল্প শেষ। ভেবে দেখ, তুই ওর কাছে পৌঁছানোর আগেই ও শেষ হয়ে যাবে। বাক্যখানা শ্রবণেন্দ্রিয় হতেই আর্যের বুকের ভেতর যেন কিছু ভেঙে পড়ে। তার হাত রীতিমতো কাঁপছে, চোখে অগাধ হারানোর ভয়। সে ধীরে ধীরে 4 কদম পিছিয়ে যায়। এ প্রথম তার কণ্ঠে অনুনয় ভেসে ওঠে। আমার সাথে যা করার কর, ওকে ছেড়ে দে। ঈশান স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, আর সানা, সে শুধু তাকিয়ে আছে নিষ্প্রভ শূন্য দৃষ্টিতে। না ভয়, না কান্না, কিছুই নেই। আর যে বুকটা মোচড় দিয়ে ওঠে। আর যে সেখান থেকেই বলে, ওয়াইফি, লুক এট মি। কিন্তু কোনো সাড়া নেই। ঈশান ধীরে ধীরে এগিয়ে এসে আর্যের কানে ঝুঁকে ফিসফিস করে, দেখছিস,
তুই যাকে বাঁচাতে মরিয়া সে তো ইতিমধ্যেই ভেঙে গেছে। আরজি আর থাকতে পারল না। ঈশানের সতর্কবাণী অগ্রাহ্য করে সে এক পা সামনে এগিয়ে আসে। ঠিক তখনই সানার গলায় ধরা ছুরিটা হঠাৎ আরও গভীরভাবে চেপে ধরা হয়। ধারালো ফলার নিচে নরম চামড়া কেঁপে ওঠে, আর পরের মুহূর্তেই এক ফোঁটা উষ্ণ রক্ত গড়িয়ে পড়ে সানার গলাপে, ধীরে লজ্জিতের মতো। তারপর সেটা গড়িয়ে পড়ল সানার গলার বাঁক বেয়ে। এটা দেখা মাত্রই আর্যের মুখ থেকে বিকট আর্তনাদ বেরিয়ে আসে। কুত্তার বাচ্চা, ছাড় ওকে। সে যেন মুহূর্তেই উন্মাদ হয়ে ওঠে। তার গলা কাঁপছে, শ্বাস এলোমেলো। নো 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 নো, স্টপ। দুহাত তুলে বারবার নাসূচক ভঙ্গিতে পেছাতে থাকে সে। তার চোখ রক্তাভ, শ্বাস ভারী, বুকের ভেতর যেন কিছু বিস্ফোরিত হচ্ছে। একজন ভয়ঙ্কর মানুষ মুহূর্তেই ভেঙে পড়া এক অসহায় প্রেমিকে পরিণত হয়েছে। সে ধীরে ধীরে আরও পেছনে সরে যায়, চোখ সরায় না একবারও রমণীর দিক থেকে। তারপর ঈশানের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বলে, আমি যা করেছি তার শাস্তি আমাকে দে, কিন্তু সানাকে কেন? ওর কি দোষ? জীবনে প্রথমবারের মতো সে ঈশানের নিকট অনুনয় করে। প্লিজ ওকে ছেড়ে দে। ঈশান থেমে থেমে এই দৃশ্য উপভোগ করছে, তার চোখে বিকৃত আনন্দের ঝিলিক। হঠাৎ সে অট্টহাসিতে ফেটে পড়ে। সে ধীরে ধীরে আর্যের চারপাশে হাঁটতে থাকে, হাসতে হাসতে বলে, এই তো চাই, এই দৃশ্যটাই তো দেখতে চেয়েছিলাম আমি। জানিস আর যে একদিন ঠিক এভাবেই কেউ তোর কাছে অনুরোধ করেছিল। হঠাৎ হাসি থামিয়ে তার চোখ হিংস্র হয়ে ওঠে। মীরা, ভার্সিটিতে পড়ার সময় ও তোর সামনে দাঁড়িয়ে কাঁদছিল, অনুরোধ করেছিল একবার, শুধু একবার ওর ভালোবাসাটা গ্রহণ করতে, আর তুই ওকে ফিরিয়ে দিয়েছিলি। হু ইজ মীরা? আই ডোন্ট ইভেন নো। তার কথা শেষ হওয়ার আগেই ঈশানের চোখে আগুন জ্বলে ওঠে। সে হিসিস করে ওঠে, জাস্ট শাট আপ। তারপর নিজের হাতে থাকা একটি ছোট ডিভাইসের বোতামে চাপ দেয়। ক্লিক। পরের মুহূর্তেই সানার শরীর হঠাৎ কেঁপে ওঠে। তার হাতে বাঁধা ইলেকট্রনিক বেল্ট থেকে তীব্র বিদ্যুৎ শক ছুটে যায় সারা দেহে। আহ! সানার চিৎকার ছিন্ন ভিন্ন করে দেয় চারপাশের নীরবতা। তার শরীর মুচড়াতে থাকে, চোখ বন্ধ হয়ে আসে, ঠোঁট কেঁপে ওঠে। যন্ত্রণায় তার পুরো অস্তিত্ব যেন ছটফট করছে। দৃশ্যটা দেখে আর্যের বুকটা যেন ছিঁড়ে যায়। সে সব কিছু ভুলে আবারও পাগলের মতো সামনে ঝাঁপাতে যায়, সানা, কিন্তু ছুরিটা আবার আরও গভীরভাবে গেঁথে দেওয়া হয় সানার গলায়। আরেক ফোঁটা রক্ত ধীরে ধীরে গড়িয়ে পড়ে। আর্য থেমে যায়, পুরোপুরি ভেঙে পড়ে। সে আবারও পিছিয়ে যায়। সে নিজের চুল খামচে ধরে আবারও অনুরোধের সুরে বলে, প্লিজ আর না, ওকে কষ্ট দিস না। ঈশান ধীরে ধীরে এগিয়ে আসে, তার মুখে এখনো বিকৃত হাসি। সে ফিসফিস করে বলে, এখনো মনে পড়ছে না মীরা? সে নিজেই উত্তর করে, ভার্সিটিতে পড়তো, তোর পিছনে পাগলের মতো ঘুরতো, তোর জন্য কি না করেছে। ওর ভালোবাসা দেখে আমি নিজেই ওকে ভালোবেসে ফেলেছিলাম। সেদিন সবার সামনে ও কাঁদছিল, তোকে বলছিল একবার, শুধু একবার ভালোবাসতে, কিন্তু তুই ওকে ভালোবাসলি না। সে হঠাৎ সানার দিকে আঙুল তোলে। এই মেয়েটার জন্য আজ ঠিক সেভাবেই এই মেয়েটাকেও আমি শেষ করব। সে এগিয়ে এসে সানার গলার কাছে ছুরিটা ছুঁয়ে দেয়। যেভাবে মীরা সবার সামনে ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল নিজের ভালোবাসা প্রমাণ করতে, ও মরেছে আর যে। ঈশান চিৎকার করে উঠল, তার চোখে জল, কিন্তু সেটা ক্রোধের আগুনে শুকিয়ে গেছে। আমি ওকে ভালোবাসতাম, ও তোর জন্য মরল, আর তুই ওকে মনে রাখিসনি। আই ডোন্ট রিমেম্বার এনিওয়ান। সে সানার দিকে তাকিয়ে ভেঙে পড়া কণ্ঠে বলে, সানা প্লিজ আমার দিকে তাকাও, কিছু বলো। কিন্তু বিপরীত পাশের রমণী নিশ্চুপ, একদম নিস্তব্ধ। তার ঠোঁট শক্ত করে কামড়ে ধরা, চোখে জমে থাকা জল সে জোর করে আটকে রেখেছে। কারণ সে ঈশানের মুখে শোনা সেই অতীত প্রতিটি কথাকে অস্বীকারও করতে পারছে না, বিশ্বাসও করতে পারছে না। তার ভেতরে ঝড় বইছে, কিন্তু বাইরে শুধু নীরবতা। সে শুধু তাকিয়ে আছে আর্যের দিকে, প্রশ্নবোধক, ভাঙা অথচ অদ্ভুত স্থির দৃষ্টি নিয়ে। না অনুনয়, না অভিযোগ, শুধু এক নিঃশব্দ যন্ত্রণা। আর্যের বুকটা আবারও মোচড় দিয়ে ওঠে। ঈশান আবারও বাটনে চাপ দিল। সানার শরীর আবার কেঁপে উঠল। তার চিৎকার এবার ক্ষীণ, ভাঙা। আর্যে যেন উন্মাদ হয়ে উঠল। সে হ্যান্ডকাফ বাঁধা হাত দিয়ে মেঝেতে আঘাত করতে লাগলো। লোহার সঙ্গে লোহা ঠোকাঠুকির শব্দে ঘর কেঁপে উঠল। তার গলা ফেটে বের হয়, স্টপ, ওকে ছেড়ে দে। আমি যা করেছি তার শাস্তি আমাকে দে। আমার বুক ছিঁড়ে ফেল, আমার হাত কেটে নে, কিন্তু সানাকে না। তার কণ্ঠে এমন এক আতঙ্ক যেন সে সত্যিই পাগল হয়ে যাচ্ছে। কিন্তু সানার মুখ থেকে কোনো শব্দ নিঃসৃত হয়নি।
তার চোখে জল টলমল করছে। ঈশান আর্যের দিকে তাকিয়ে বলে, আজ তোর সব কিছু ছিনিয়ে নেব। সে ছুরিটা একটু সরিয়ে সানার গলার পাশে টেনে দিল। সরু একটা কাটা দাগ ফুটে উঠল। আর্যে হাউমাউ করে কেঁদে উঠল। না। তার চোখে তখন আর ভয় নেই, একটা উন্মাদ আগুন। সে দাঁড়িয়ে উঠল, হ্যান্ডকাপ বাঁধা হাত শক্ত করে ধরল। শিরা ফুলে উঠেছে। ঈশান, যদি ওর কিছু হয় আমি তোকে মেরে ফেলবো না, আমি তোকে বাঁচিয়ে রাখবো, প্রতিটা সেকেন্ড মরতে বাধ্য করব। এই তো সেই আরজে। নাও নীল ডাউন। ঈশান আবারও বাটনের দিকে হাত বাড়ালো। এক ন্যানো সেকেন্ড দেরি না করে আর্যে হাঁটু গেড়ে বসে পড়ল। ঈশান বাঁকা হেসে আওড়ায়, আরজে, দেখতে চাইবি না সামনের ব্যক্তিকে? দেখ কে দাঁড়িয়ে আছে তোর সামনে। আর্যের সেই দিকে কোনো খেয়াল নেই। চারপাশে পৃথিবী যেন তার কাছে অস্তিত্বহীন। তার দৃষ্টি আটকে আছে শুধুই এক জায়গায়, শান্ত নীরবতায় দাঁড়িয়ে থাকা সেই প্রেয়সী সানা। মনের ভেতরে একের পর এক প্রশ্ন মাথা তুলে দাঁড়ায়। ও এত শান্ত কেন? কেন কিছু বলছে না? কেন তার চোখে সেই চেনা আগুন নেই? অন্যদিকে বিপরীত পাশে বসে থাকা সেই রমণী, সেও যেন কোনো হিসাব মেলাতে পারছে না। হঠাৎ যেন সব কিছু ওলটপালট হয়ে গেছে। যেই মেয়েটা কখনো কোনো কারণে কাঁদতো না, আজ সে অকারণেই অঝরে তার চোখ ভিজে উঠেছে। সে ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে, যার চোখ এক মুহূর্তের জন্য তার পেছনের মানবে নিবদ্ধ হয়। চোখে নীল কুঞ্চন, তীক্ষ্ণ হিংস্র দৃষ্টি। আর্যের কণ্ঠস্বর ফিসফিস করে বের হয়। রুটি। পেছন থেকে ঈশান ঝুঁকে আসে, তার কানের কাছে নিচু স্বরে বিষাক্ত হাসি মিশিয়ে বলে, হ্যাঁ রুডি, রুডি। তাহলে তোর ওকে মনে আছে? এক মুহূর্তের জন্য আর্যের চোখে শুধু আগুন। সে যেন ঝাঁপিয়ে পড়বে, সব কিছু ছিন্ন ভিন্ন করে ফেলবে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই তার দৃষ্টি পড়ে সানার গলার রক্তাক্ত রেখায়। সব কিছু থেমে যায়। তার শ্বাস ভারী হয়ে ওঠে। চোখের আগুন নিভে গিয়ে সেখানে জায়গা নেয় আতঙ্ক। কর্কশ গলায় শুধালো, ওর গলা থেকে ছুরিটা সরা রুটি। সাহস থাকলে আমার সাথে আয়। ঈশান ধীরে ধীরে পায়চারি করতে থাকে, তার ঠোঁটে এক অদ্ভুত বিকৃত হাসি। সে বলতে শুরু করে, ইউনো হোয়াট, সব কিছু ওই দিন থেকেই শুরু হয়েছিল 5 বছর আগে। তুই যখন ওকে মেরে ফেলার জন্য ঝাঁপিয়ে পড়েছিলি, মনে আছে? অনেক আগেই আমার বাবাজানের মৃতদেহের ছবি আমাকে পাঠানো হয়েছিল। আমি বিশ্বাসই করতে পারিনি এটা আমার বাবা। কোনো মানুষ এমনটা করতে পারে? এটা তো পশুর কাজ। কিন্তু ওই দিন তুই যেভাবে নিজের সংযম হারিয়ে রুডির ওপর হামলে পড়েছিলি, আমি বুঝে গিয়েছিলাম মানুষ পশুর থেকেও ভয়ঙ্কর হতে পারে। তার ঠোঁট বাঁকা হয়ে ওঠে। রুডি মারা যায়নি। আমি ওকে তোর হাত থেকে বাঁচিয়ে নিয়েছিলাম, কিন্তু গুরুতর আঘাত থেকে ফিরে আসতে সময় লাগে, যেমনটা আমারও লেগেছিল। তারপর আমরা প্ল্যান বানাই, একজন অন্ধকারে আর একজন দিনের আলোয়। ঈশান নিজের বাক্য সম্পন্ন করার পূর্বে কক্ষের দরজা খুলে তার এক অনুচর ঢুকে পড়ে। সে হাঁপাতে হাঁপাতে বলে, বাক্য শেষ হওয়ার আগেই একটি গুলির শব্দ। ঠিক তার মাথার খুলিতে গুলি বিঁধে যায়। মুহূর্তে তার মস্তিষ্ক ঝাঁঝরা হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। সবাই স্তব্ধ। ঘরের ভেতর ছড়িয়ে পড়ে বারুদের গন্ধ আর মৃত্যুর নীরবতা। অন্ধকার ছেড়ে ভেতরে প্রবেশ করে যন্ত্রমানব, যার উপস্থিতি মোটেও কারোর কাম্য ছিল না। তার ধূসর চোখে ঠান্ডা স্থিরতা। হাতে ধরা বন্দুক এখনও ধোঁয়া বের হচ্ছে, কিন্তু সে একা না। তার পাশে দাঁড়িয়ে আছে আরেকজন। না দাঁড়িয়ে না, টেনে আনা হয়েছে। একটি মেয়ে, যার মাথায় বন্দুক ঠেকানো। জ্যাক ঠান্ডা গলায় শুধালো, Drop the knife, Rudy. রুডি প্রথমে তাকায়নি, কিন্তু মেয়েটার মুখটা আলোয় আসতেই তার হাত কেঁপে উঠল। চোখ বিস্ফোরিত, কণ্ঠ নিঃসৃত হয় একটি নাম। স্বামীরা? তার গলা শুকিয়ে গেছে। সামিরা তার একমাত্র ছোট বোন, নিরীহ বুদ্ধি প্রতিবন্ধী। এই নিষ্ঠুর দুনিয়ার কিছুই বোঝে না। মেয়েটা ভয়ার্থ চোখে চারিদিকে তাকাচ্ছে। সে বুঝতেই পারছে না কি হচ্ছে। শিশুসুলভ কণ্ঠে বলে, ইয়া কি? রুটির হাত থেকে ছুরিটা ঠক করে পড়ে গেল মেঝেতে। তার সমস্ত শক্তি, সমস্ত নিষ্ঠুরতা এক মুহূর্তে গলে গেল। জ্যাক বাঁকা হেসে আর্যে রুচিয়ে রাখা হাতে গুলি করে। মুহূর্তে দুটুকরো হয়ে যায় লোহার শিকল। আর্যে 1 ন্যানো সেকেন্ড বিলম্ব না করে ঝাঁপিয়ে পড়ল সামনে। এক টানে সানাকে নিজের দিকে টেনে নিল। সানা সরাসরি এসে আঁচড়ে পড়ল তার বুকে। আর্যে তাকে শক্ত করে জড়িয়ে ধরে যেন হাড় কখনো ছাড়বে না। তার কণ্ঠ কাঁপছে। ওয়াইফি, আমি হিয়ার, আম রাইট হিয়ার জান, ডোন্ট বি অ্যাফ্রেড। তার বুকের ভেতর ধক ধক শব্দ সানার কানেও পৌঁছাচ্ছে,
কিন্তু রমণী কিছুই বলছে না, শুধু চোখ বন্ধ করে আছে, ক্লান্ত ও বিধ্বস্ত। আর যে তার মাথায় হাত বুলিয়ে দেয়। আর কেউ তো আমাকে ছুতে পারবে না। মুহূর্তেই ঈশানের অনুচররা জ্যাকের দিকে বন্দুক তাক করে। রুডি বিচলিত কণ্ঠে বলে, না না, ওকে ছেড়ে দাও, ও কিছু জানে না, প্লিজ। এই, ডাউন দ্য গান রাইট নাও এভরিবডি। সবাই বন্দুক নামিয়ে নিল। ঈশান স্থির হয়ে যায়, তার ভ্রু কুঁচকে ওঠে। জ্যাক বাঁকা হেসে গুলি ছোড়ে, সোজা গিয়ে লাগে রুডির দুই পায়ে। মুহূর্তে সে আত্মচিৎকার দিয়ে বসে পড়ে। ঘরের ভেতর সময় যেন থেমে যায়। ঈশানের মনে প্রশ্ন জাগে, সোফিয়ার লোকেরা যেদিন অ্যান্ডি ও তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছিল, সেদিন সামিরা নার্সিং হোমে থাকার কারণে বেঁচে গিয়েছিল। কিন্তু তার সমস্ত পরিচয়, ফাইল, অস্তিত্ব সব মুছে ফেলা হয়েছিল। সে যেন পৃথিবীর কাছে মৃত। তাহলে আর যে তাকে খুঁজে পেল কীভাবে? উত্তরটা একটাই, সে জ্যাককে দুবাই পাঠিয়েছিল, যে অন্ধকারের ভেতর ঢুকে হারিয়ে যাওয়া মানুষটাকেও টেনে বের করে আনতে পারে। জ্যাকের চোখ আবার উঠে যায় ঈশানের দিকে, যে দাঁড়িয়ে আছে স্থির হয়ে। তার পরিকল্পনার হিসাব এক মুহূর্তে বদলে গেছে। রুডি ভেঙে পড়েছে সানা এখন আরজের বুকে। জ্যাক ঠান্ডা কণ্ঠে বলে, গেম ওভার নাকি এখনো চালাবে ঈশান? এদিকে আরজে এখনও সানাকে নিজের বুকে আগলে ধরে আছে, যেন এই বুকটাই তার শেষ আশ্রয়, শেষ নিরাপত্তা। তার হাত কাঁপছে, শ্বাস ভারী, চোখে আতঙ্ক আর অবিশ্বাসের এক অদ্ভুত মিশ্রণ। ধীরে ধীরে সে সানাকে নিজের বুক থেকে একটু সরিয়ে আনে, দুই হাত তুলে তার মুখখানা ধরে ফেলে, আঙুলগুলো কাঁপছে। তারপর বিচলিত কণ্ঠে আওড়ায়, মাই লাভ, তুমি ঠিক আছো? কিছু হয়নি তো? কথা বলো প্লিজ, ব্যথা করছে? ওরা কিছু করেছে তোমাকে? তোমাকে ছুঁয়েছে? বলো সানা, প্লিজ বলো প্লিজ। সে এক নিঃশ্বাসে প্রশ্নগুলো ছুড়ে যেতে থাকে, কিন্তু কথাগুলো যেন ঠিকমতো গঠনই হচ্ছে না। শব্দগুলো জড়িয়ে যাচ্ছে, শ্বাসের সাথে ভেঙে ভেঙে বেরোচ্ছে। তার চোখ শুধু সানার চোখে খুঁজছে, একটা উত্তর, একটা সাড়া। কিন্তু বিপরীত পাশের মানবী তার দিকে তাকিয়ে আছে নিঃশব্দ, ক্লান্ত, গভীর কিছু লুকিয়ে রাখা দৃষ্টিতে। ঠিক সেই মুহূর্তে আরজির দৃষ্টি আটকে যায় সানার গলার দিকে। গলার ধারে লাল রেখা, এক ফোঁটা রক্ত ধীরে ধীরে গড়িয়ে পড়ছে নিচের দিকে। সময়ের গতি থেমে যায়, আরজের আঙুল শক্ত হয়ে আসে, তার চোখ স্থির হয়ে যায় সেই ক্ষতস্থানে এক মুহূর্তে। তারপর মুহূর্ত সব ভেঙে যায়। তার ভেতরে সমস্ত সংযম, সমস্ত নিয়ন্ত্রণ এক নিমিষে চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ে। শক্ত কণ্ঠে বলে, ওরা করেছে এটা? সে ধীরে ধীরে সানাকে নিজের পেছনে সরিয়ে দেয়। তার শরীরের ভঙ্গি বদলে যায়, তার চোখ উঠে যায় সামনে। ঈশানের ওপর যে কল্পনাও করেনি এইভাবে এই গতিতে পরিস্থিতি বদলে যাবে। আর যে ধীরে ধীরে বলে, এক ফোঁটা রক্ত, শুধু এক ফোঁটা রক্ত শরীর থেকে বের হয়েছে, আর তুই ভাবছিস তুই বেঁচে ফিরবি? আর যে সেই দৃষ্টি দেখে ঈশানের গলা শুকিয়ে আসে। আর যে এক সেকেন্ড কাল বিলম্ব না করে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। ঈশান নিজেকে রক্ষার জন্য হাতে থাকা ধারালো খঞ্জরটা দুবার বসিয়ে দিল আরজের বাহু ও কাঁধের দিকে, কিন্তু সামনের মানবের সেই দিকে কোনো খেয়াল নেই। তার চোখে মুখে পাগলা মোহ, উন্মাদনা। ঈশান স্পষ্ট বুঝতে পারছে আরজে এখন আর নিজের মধ্যে নেই। তার মাথা ছাড়া দিয়ে উঠল সেই রাতের কথা। সে পিছিয়ে যাওয়ার আগেই আরজে একটানে তার ভয়েস মডুলেশন খুলে নিচে ফেলে দিল। পর মুহূর্তে তার উপর ঝাঁপিয়ে পড়ে সে, লোহার মতো শক্ত হাতে আর যে ঈশানের কলার চেপে ধরে, আর অন্য হাতে ঘুষির মতো ঝরে পড়তে থাকে তার মুখে, গলায়, বুকের ওপর। গর্জে ওঠে আর যে, এক ফোঁটা রক্ত আমার স্ত্রীর, আর তুই? প্রতিটা আঘাতে যেন জমে থাকা বছরব্যাপী ক্রোধের বিস্ফোরণ। ঈশানের ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসে, কিন্তু তার চোখে হঠাৎ আতঙ্কের সাথে সাথে চাতুর্যও জেগে ওঠে। সে বুঝে যায় এই মুহূর্তে সে একা পারবে না। হঠাৎ করেই গলা ফাটিয়ে চিৎকার করে আদেশ সরে, শুট হার। চারপাশে থাকা তার অনুচররা মুহূর্তের মধ্যে বন্দুক তুলে নেয়। তাদের নিশানা সানা। জ্যাক আর এক মুহূর্ত অপেক্ষা করেনি। সামিরাকে ছেড়ে দুই হাত একসাথে কোমরের পাশ থেকে বন্দুক বের করে চোখের পলকে ট্রিগার চাপে। ধাই 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 গুলির শব্দ অন্ধকার কক্ষটাকে ছিন্ন ভিন্ন করে দেয়। একটার পর একটা নিখুঁত শট। জ্যাকের হাত কাঁপে না, তার নিশানা এক চুলও ভোলে না, তার চোখ ঠান্ডা স্থির। সে সানার দিকে কাউকে আসতেই দিচ্ছে না। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘরের চারপাশ ফাঁকা হয়ে যেতে থাকে। এক এক করে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। গুলির ধোঁয়া, বারুদের গন্ধ আর রক্তের কাঁচা গন্ধে ভরে ওঠে পুরো ঘর। এদিকে রুডি পা টেনে টেনে নিজের বোনকে জড়িয়ে ধরে বুকে লুকিয়ে ফেলে।
সামিরা ইতিমধ্যে ভয়ে অচেতন হয়ে গেছে। রুটি তার মাথায় হাত বুলিয়ে দেয়, তার নিজের চোখেও জল। অন্যদিকে সানার চোখ স্থির হয়ে যায় আর্যের ওপর, চোখে অগাধ বিস্ময়। সে দেখছে একজন মানুষ কিভাবে নিজের সমস্ত সংযম, সমস্ত মানবিকতা হারিয়ে এক অচেনা রূপ ধারণ করতে পারে। ঈশান মেঝেতে পড়ে তার নাক মুখ রক্তে ভেসে যাচ্ছে, কিন্তু আর্যে থামে না। তার চোখ দুটো লালচে, শ্বাস ভারী, মুখে এক অদ্ভুত বিকৃত ক্রোধের রেখা। হঠাৎ তার দৃষ্টি পড়ে মেঝেতে পড়ে থাকা সেই খঞ্জরের ওপর। একটানে সেটা তুলে নেয়, কোনো দ্বিধা ছাড়াই নিখুঁতভাবে ঈশানের সেই হাতটা শক্ত করে ধরে ফেলে, যে হাত দিয়ে সে সানার শরীরে বিদ্যুতের শক দিয়েছিল। পরের মুহূর্তে খঞ্জরের ধার নেমে আসে ঈশানের হাতে, একের পর এক। ঈশানের শরীর কেঁপে ওঠে, কিন্তু তার গলা দিয়ে কোনো স্পষ্ট শব্দ বের হয় না, কারণ ভয়েস ডিভাইস নেই। কণ্ঠস্বর ভেঙে নিঃশব্দ যন্ত্রণায় পরিণত হয়েছে। আর যে থেমে নেই, অত্যন্ত নিখুঁত ভঙ্গিতে হাতের প্রতিটা শিরা কাটছে সে। ঈশানের দেহ ছটফট করতে থাকে, তার গলা দিয়ে কর্কশ এক ধরনের শব্দ বের হয়। কণ্ঠে অতিরিক্ত চাপের ফলে গলা ছিঁড়ে গলগল করে রক্ত বের হয়। আর যে এবার খঞ্জর ফেলে দেয়, নিজের খালি হাত দিয়েই ঈশানকে ধরে দেয়ালে আছড়ে মারে। যাকের গুলি এখনও থামেনি। আর বাইরে কাইলিন, সে ইতিমধ্যে পুরো গার্ড টিম নিয়ে পৌঁছে গেছে। তার কণ্ঠ শক্ত। সব ইউনিট ইন ফাস্ট। চারিদিক থেকে সশস্ত্র গার্ডরা প্রবেশ করতে থাকে। তাদের বুটের শব্দ, বন্দুকের ক্লিক, সব মিলিয়ে পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে। সানা নিঃশব্দে দাঁড়িয়ে, তার চোখে জল নেই, চিৎকার নেই, শুধু এক গভীর শূন্যতা। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা, যাকে সে ভালোবেসেছে, বিশ্বাস করেছে, নিজের জীবনের সাথে বেঁধেছে, সে আজ তার চোখের সামনে এক অচেনা রূপে উন্মোচিত। ঈশানের বলা প্রতিটা কথা তার কানে প্রতিধ্বনিত হতে থাকে, যেগুলোকে সে এক মুহূর্ত আগেও মিথ্যা ভেবেছিল। কিন্তু এখন সে মিথ্যাগুলোই যেন নির্মম সত্য হয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। তার শ্বাস আটকে আসছে, মাথার ভেতর যেন কেউ ধীরে ধীরে ভেঙে ফেলছে সব কিছু। আমি কাকে ভালোবেসেছিলাম? তার পা দুটো ধীরে ধীরে পিছিয়ে যায় অবচেতনভাবে। তার পুরো শরীর অসাড় হয়ে আসছে, চোখের সামনে দৃশ্য ঝাপসা হয়ে যাচ্ছিল, কিন্তু আর্যের সেই হিংস্র রূপটা যেন আগুনের মতো স্পষ্ট, যেন তার আত্মা ভেঙে গুড়িয়ে যাচ্ছে ভিতর ভিতরে। তার বুকের ভেতর প্রশ্ন জমে আছে, সে কি সত্যি ভুল মানুষকে ভালোবেসেছে? যে মানুষটা তার জন্য নিজের জীবন দিতে পারে, সে কিভাবে এতগুলো প্রাণ নিতে পারে? এটা কি একই মানুষ, নাকি সে এতদিন একটা মুখোশকেই ভালোবেসেছিল? তার কাঁপতে থাকা হাত ধীরে ধীরে নেমে আসে নিজের উদরের ওপর, যেখানে আরেকটা প্রাণ আছে, তাদের দুজনার ভালোবাসার ফল। কয়েক সপ্তাহ পরই আর্যের জন্মদিনে তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, একটা নতুন জীবনের খবর। কিন্তু এখন তার চোখে আতঙ্ক ভেসে ওঠে। এই অন্ধকারে ডুবে থাকা মানুষটা যে হাজারো শিশুর মৃত্যুর সাথে জড়িত, সে কি একজন বাবা হওয়ার যোগ্য? যদি ঈশানের কথা সত্যি হয়, তাহলে এই সন্তানের ভবিষ্যৎ কি? এই চিন্তা তার বুকটা শূন্য করে দেয়। সে ফাঁকা চোখে তাকিয়ে থাকে আর্যের দিকে। ঠিক তখনই অন্ধকারের এক কোণ নড়ে চড়ে ওঠে, নিঃশব্দে ধীরে একটা ছায়া আঁকা, হাতে সাইলেন্সার লাগানো বন্দুক, সোজা তাক করা সানার দিকে। না, তার মুখ বা বুকে নয়, ঠিক তার পেটের দিকে, যেখানে তার ভবিষ্যৎ, তার সন্তান, তার নিঃশব্দ স্বপ্ন। কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলি বেরিয়ে যায়। নিশানা একদম নিখুঁত। সানার শরীর হঠাৎ কেঁপে ওঠে, তার মুখ থেকে বেরিয়ে আসে এক ছিন্ন ভিন্ন চিৎকার। রণবীর! তার দুই হাত স্বতঃস্ফূর্তভাবে পেটের দিকে চলে যায়, চোখ বিস্ফোরিত। সে বুঝতে পারছিল না কী হারালো, কী ভেঙে গেল। তার হাঁটু কাঁপতে থাকে, শরীর দুলে ওঠে, আর ঠিক সেই মুহূর্তে আকার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে ওঠে এক বাঁকা পৈশাচিক হাসি। যেন এই দৃশ্যটাই সে বহুদিন ধরে অপেক্ষা করেছিল দেখার জন্য। তার চোখে কোনো আবেগ নেই, সে সামান্য ঝুঁকে ঠোঁট নাড়িয়ে ফিসফিস করে, আমার ভাইয়ের রক্ত তোর সন্তান ঢুকাবে, জেবি কি? তারপর সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে পড়ে। এই রাস্তা, এই কবর, সব তার বানানো, সব তার দীর্ঘদিনের পরিশ্রম। আর্যের হাত তখনও উঠেছিল খঞ্জরের ধার ঈশানের বুকের মাংস ছিঁড়ে আরও গভীরে ঢুকে যাওয়ার অপেক্ষায়। কিন্তু সানার চিৎকার কানে আসা মাত্রই তার হাত থেমে যায় মাঝপথে। মস্তিষ্ক যেন হঠাৎই কোনো অজানা ধাক্কায় বাস্তবে ফিরে আসে। তড়িৎ গতিতে পেছনে তাকায়,
আর সেই এক মুহূর্তে তার পুরো পৃথিবী থেমে যায়। সানা দাঁড়িয়ে নেই, সে ঝুঁকে আছে, দুই হাত শক্ত করে চেপে রেখেছে নিজের পেটের ওপর। তার আঙুলের ফাঁক গলে রক্ত বেরিয়ে আসছে, তার ঠোঁট কাঁপছে, শ্বাস ভেঙে ভেঙে আসছে। আর যে বুকের ভেতর যেন কেউ আঘাতে সব কিছু থামিয়ে দেয়। চোখের পলকে ছুটে আসে। সানা মেঝেতে পড়ার আগেই সে হাঁটু কেড়ে বসে পড়ে। সানা তার কোলে এসে পড়ে, নিস্তেজ, অসহায়, ভাঙা। আর যে ঠোঁট কাঁপে, তার গলা দিয়ে যেন শব্দ বের হতে চায় না। সে কাঁপা হাতে সানার মুখটা ধরে তার চুল সরিয়ে দেয় তার কপাল থেকে। না না না, এই ওয়াইফি, তার কণ্ঠ ভেঙে যায়। চোখ খোলো প্লিজ, আমার দিকে তাকাও। তার হাত কাঁপছে এতটাই যেন নিজের শরীরের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। সে সানার পেটের দিকে তাকায়, আর সেই দৃশ্য তার মস্তিষ্কে বিস্ফোরণ ঘটায়। রক্তে তার হাত ভিজে যাচ্ছে, তার আঙুলের ফাঁক দিয়ে উষ্ণ রক্ত গড়িয়ে পড়ছে। সে নিজেরই সাথে কথা বলতে থাকে। না 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 না, এটা কিছু না, কিচ্ছু না, কিচ্ছু হয়নি, লিসেন, কিছু হয়নি। প্রথমবারের মতো তার চোখে জল জমে ওঠে, কাঁপা কাঁপা স্বরে বলে, সানা কথা বলো প্লিজ। বিপরীত পাশের রমণী সম্পূর্ণ নিস্তেজ হওয়ার আগে বহু কষ্টতে চোখ পিটপিট করে তাকায়, ঘন ঘন শ্বাস টেনে বলে, রণবীর, ওর বলা একটা কথাও আমি বিশ্বাস করিনি, কারণ আমি জানতাম আমার রণবীর কখনো এতটা নির্মম নিষ্ঠুর হতেই পারে না। আমি অন্ধের মতোই বিশ্বাস করে গেছি, নিজেকে বারবার বোঝাতে চেয়েছি সবটাই ভুল, সবটাই মিথ্যে। কিন্তু আজ আপনি আমায় নিজের চোখেই দেখিয়ে দিলেন আমার সেই বিশ্বাসে কতটা ভঙ্গুর। আপনি আমার সেই বিশ্বাসটাকে হত্যা করলেন রণবীর। তবু এই বেহায়া মনটা শেষবারের মতো আপনাকে বলতে চাই, ভালোবাসি। হয়তো আর কখনো বলার সুযোগ হবে না। তার বলা একটা শব্দ সামনের মানবের কানে পৌঁছাতে পেরেছে কিনা সন্দেহ। সে তার কপালে নিজের কপাল ঠেকিয়ে দেয়, বিড়বিড় করতে থাকে, হেই হেই ওয়াইফি, তুমি তো বলেছিলে আমাকে ছেড়ে যাবে না। তার গলা জড়িয়ে আসে। এইভাবে না প্লিজ, এইভাবে না। তার বুকের ভেতর সে পুরনো আতঙ্ক আবারও জেগে ওঠে, হারানোর ভয়। একবার সে হারিয়েছে, এবার আর সে সহ্য করতেই পারবে না। তার সামনে পড়ে আছে সানা, তার পৃথিবী। সে আবারও নিচু হয়ে আসে, তার হাত দিয়ে সানার মুখটা আলতো করে তুলে ধরে, ফিসফিস করে বলে, ওয়াইফি শুনছো? তার আঙুলগুলো বারবার কাঁপছে। সে বুঝতে পারছে না কোথায় হাত রাখবে, কী করবে। শুধু একটা কথাই বারবার তার মাথায় ঘুরছে, তার শক্তি, তার ক্ষমতা, তার সমস্ত হিংস্রতা এই এক মুহূর্তে সম্পূর্ণ অর্থহীন হয়ে গেছে। আর এক সেকেন্ডও দেরি না করে দুই হাতে তুলে নিল তাকে। তার কণ্ঠ সম্পূর্ণ ভেঙে গিয়েছে। চোখ বন্ধ করো না প্লিজ, লুক এট মি। তার চোখ থেকে এবার জল গড়িয়ে পড়ে নিঃশব্দে, আর সেই জল মিশে যায় সানার রক্তের সাথে একসঙ্গে। রাতের শেষ প্রহর চলছে, অন্ধকারের গভীরতা তখন আর ততটা ঘন নয়, তবুও আলো পুরোপুরি জেগে ওঠেনি। শহরের বাতাসে এক অদ্ভুত নীরবতা, যেন সব কিছুই অপেক্ষা করছে কোনো অঘটনের জন্য। গুলশানের প্রশস্ত রাস্তা, দিনের বেলায় যে রাস্তায় অভিজাত জীবনের অহংকার ছড়িয়ে থাকে, এখন সেখানে শুধু গাড়ির হেডলাইটের তীক্ষ্ণ আলো আর দূরবর্তী কুকুরের আর্তনাদ মিলেমিশে এক ভৌতিক আবহ তৈরি করেছে। ঠিক সেই নীরবতা ছিন্ন করে শাঁসা শব্দ তুলে একের পর এক কালো এসইউভি ছুটে চলেছে। গাড়িগুলোর জানালা সম্পূর্ণ কালো, যেন ভেতরে থাকা ব্যক্তিকে দেখা থেকে গভীর অনীহা। প্রত্যেক গাড়ির ছাদে বসানো অস্ত্রধারী গার্ডদের চোখে তীক্ষ্ণ সতর্কতা, আঙুল ট্রিগারে স্থির। পুরো কাফেলাটার মাঝখানে রাজকীয় দানবের মতো এগিয়ে চলেছে কালো রঙের রলস রয়েলসটা। গাড়িটার ইঞ্জিনের গর্জন যেন কোনো পাগলা ঘোড়ার হুঙ্কার, অপ্রতিরোধ্য, উন্মত্ত এবং বিধ্বংসী। ভেতরে বসে আছে আর যে, তার মুখের রেখাগুলো আজ যেন আর মানুষ সুলভ নয়। চোখের মনিতে জমে আছে এক অদ্ভুত হিংস্রতা, যেন সে আর মানুষ নয়, শিকারী। তার শ্বাস প্রশ্বাস এলোমেলো, বুক ওঠানামা করছে দ্রুত ছন্দে। প্রতিটি নিঃশ্বাস যেন আগুনের মতো গরম, প্রতিটি প্রশ্বাস যেন মৃত্যুর ঘোষণা। তার মস্তিষ্কে একটি দৃশ্য বারবার ফিরে আসছে, সানার রক্তে ভেজা সেই আদল, চোখ বন্ধ, ঠোঁটের কোণে জমাট বাঁধা লাল রেখা, যেন কোনো নিষ্পাপ ফুলকে ছেড়ে ফেলা হয়েছে নিষ্ঠুর হাতে। সেই দৃশ্যটা তার মাথার ভেতর এমনভাবে ঘুরছে যেন কেউ বারবার ছুরি ঢুকিয়ে দিচ্ছে তার চিন্তায়। আর যে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, আর চোখ বন্ধ করতে সেই দৃশ্যটা আরও স্পষ্ট হয়ে উঠল, যেন সানা তার সামনে পড়ে আছে, নিঃশ্বাসহীন, নিস্তব্ধ। হঠাৎই সে চোখ খুলে ফেলল,
তার চোয়াল শক্ত হয়ে গেল, হাতের শিরাগুলো ফুলে উঠেছে। সে নিজের হাতের দিকে তাকালো, সেখানে এখনও সানার তাজা রক্ত লেগে আছে। কিছু কিছু জায়গায় শুকিয়ে গেছে, লালচে দাগগুলো যেন তার ত্বক নয়, তার আত্মায় লেগে আছে। সে হাত মুছল না, বরং আঙুলগুলো মুঠো করে শক্ত করে ধরল। তার ঠোঁট নড়ে ফিসফিস করে বের হয়, ডোন্ট ওয়ারি মাই লাভ, তোমার রক্ত শুকানোর আগে ওর শুরুর এক ফোঁটা রক্তও থাকবে না। গাড়ির ভেতরের বাতাস ভারী হয়ে উঠেছে। ড্রাইভিং সিটে বসে আছে জ্যাক। আর যে এখন যাচ্ছে সে ব্যক্তির দিকে যে পেছনে বসে সমস্ত খেলার কলকাঠি নেড়েছে। সে ওই দিন ঈশানকে বাঁচিয়েছে, যে ঈশান জেলে থাকাকালীন রুডি সমস্ত দেখভাল করেছে, যে ঈশান ও রুডির মাধ্যমে নিজের উদ্দেশ্য হাসিল করেছে, আর যে কাল সানাকে গুলি করেছে। গাড়ির গতি আরও বাড়ল, রাস্তার লাইটগুলো একের পর এক পেছনে সরে যাচ্ছে, যেন সময়ও তার সঙ্গে পাল্লা দিতে পারছে না। হঠাৎই আর যে সামনে ঝুঁকে পড়ল। আরও স্পিড। জ্যাক এক মুহূর্ত দেরি করলো না। অ্যাক্সিলারেটরের চাপ পড়তেই গাড়ি যেন উড়ে চলতে শুরু করলো। আর যে চোখ আবারও বন্ধ হলো, কিন্তু এবার সে নিজেকে থামালো না। সে সেই স্মৃতির ভেতরে ঢুকে গেল। সেই মুহূর্তে সানার শরীরটা তার কোলে নিথর হয়ে পড়েছিল। তার হাত কাঁপছিল, কিন্তু সে ধরে রেখেছিল শক্ত করে, যেন ছেড়ে দিলেই সানা হারিয়ে যাবে চিরতরে। তার কণ্ঠ কেঁপে উঠেছিল, চোখ খোলো সানা, প্লিজ। কিন্তু কোনো উত্তর আসেনি, শুধু রক্ত আর সেই রক্তের গন্ধ। আর যে হঠাৎ চোখ খুলে ফেললো আবারও। এবার তার চোখে শুধু আগুন নয়, ছিল এক গভীর অস্থিরতা। সে সিটে হাত মেরে ওঠে। ড্যাম ইট। তার ঠোঁটের কোণে এক ফিকেই কিন্তু ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। সে ফিসফিস করে বলল, জীবনের সবচেয়ে বড় ভুলটা বোধহয় আজই হয়েছে। বাচ্চার আশা করাটা এখন স্বপ্নের মতো মরিচিকা। গাড়ির বহর শহরের ভেতর দিয়ে ছুটে চলেছে। ইঞ্জিনের তীক্ষ্ণ গর্জন তুলে একসাথে সবগুলো কালো গাড়ি বাতাস চিরে এসে থামে জাওয়ান ম্যানশনের সামনে। গাড়ির চাকার ঘর্ষণে অ্যাসফল্টের উপর আগুনের মতো শব্দ ছড়িয়ে পড়ে, যেন মৃত্যু নিজেই এসে দাঁড়িয়েছে দরজায়। সবচেয়ে সামনে থেমে থাকা কালো রলস রয়েলসের দরজা খুলতেই বেরিয়ে আসে আরজে। তার চোখে সে পরিচিত অন্ধকার। না, আজ সেটা শুধু অন্ধকার নয়, বরং রক্তের প্রতিশোধে জ্বলে ওঠা এক নির্মম আগ্নেয়গিরি। এক হাতে বন্দুক, অন্য হাতে ম্যান বেসড ড্রাগসের ভায়াল। আজ জীবনে প্রথমবারের মতো সে নিজ ইচ্ছাতে নিজের ভিতরে সেই দানবটাকে জাগাবে। তার আঙুলের শিরাগুলো ফুলে উঠেছে, নিঃশ্বাস ভারী, বুক ওঠানামা করছে দ্রুত, যেন শরীরের ভিতরে বন্দি কোনো দানব বেরিয়ে আসার জন্য লড়ছে। তার সাথে একইভাবে এগিয়ে চলেছে যন্ত্রমানব। পেছনে একে একে নামতে থাকে সশস্ত্র গার্ডরা, কালো পোশাক, কানে ইয়ারপিস, চোখে শীতল নিষ্ঠুরতা। এক সেকেন্ডও নষ্ট করলো না আর যে। সে সামনে তাকিয়ে গর্জে উঠল। ডোন্ট লেট এনিওয়ান এসকেপ। ঠিক তখনই ম্যানশনের গেট খুলে বেরিয়ে আসে সোফিয়ার গার্ডরা। তাদের চোখে সতর্কতা, কিন্তু তারা বুঝতেই পারেনি কী ঝড় তাদের দিকে ধেয়ে আসছে। পরবর্তী মুহূর্ত গুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। আর যে গার্ডরা একসাথে ফায়ার খুলে তার বুলেটের ঝড় নেমে আসে। দেয়ালে ভেঙে যাচ্ছে, গ্লাস চূর্ণ বিচ্ছিন্ন। একে একে সোফিয়ার গার্ডরা লুটিয়ে পড়ছে। এক মুহূর্তের মাধ্যমেই জাওয়ান ম্যানশন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে যায়। রক্ত ছিটকে পড়ছে মার্বেল ফ্লোরে, আর্তনাদগুলো মিলিয়ে যাচ্ছে গুলির শব্দে। আলো অন্ধকারের মাঝে মৃত্যু নেমেছে, কিন্তু এই বিশৃঙ্খলার ভেতরও আর যে একবারও চারপাশ তাকালো না। সে সরাসরি ম্যানশনের ভেতর ঢুকে পড়ে, ভারী ভারী কদম ফেলে। ভেতরে প্রবেশ করতেই নীরবতা, অদ্ভুত অস্থিরকর নীরবতা। বাইরে যুদ্ধ চলছে, অথচ ভেতরে যেন সময় থেমে গেছে। আর যে চোখ ঘুরে বেড়ায় চারিদিকে। তার মস্তিষ্ক তখনও বারবার ভেসে উঠছে সানার মুখ, রক্তে ভেজা হাত, তার কণ্ঠ সারা ম্যানশন কাঁপিয়ে গর্জে ওঠে, মিসেস সোফিয়া জওয়ান, where are you? Get down right now. তার কণ্ঠ পুরো ম্যানশন কেঁপে প্রতিধ্বনি ফিরে আসে। সোফিয়া তখন নিজের কক্ষে বসেছিল, অন্ধকার আর নীরবতার মাঝখানে এক অদ্ভুত শীতল প্রশান্তি নিয়ে। কক্ষের ভারী পর্দাগুলো জানালার আলোকে আটকে রেখেছে, যেন বাইরের পৃথিবী এখানে প্রবেশের অধিকার হারিয়েছে। তার সামনে টেবিলে রাখা অর্ধেক ভরা এক গ্লাস রেড ওয়াইন, কিন্তু সেটির প্রতি তার কোনো মনোযোগ নেই। তার দৃষ্টি শূন্য, স্থির, গভীর, হিসেবি এবং নিষ্পৃহ। হঠাৎ করে সে নীরবতা ভেঙে যায়। ম্যানশনের গভীরতা কাঁপিয়ে দিয়ে এক গর্জন ভেসে আসে তার কানে। দরজা খুলে বের হতেই দুপাশে হাজির হয়ে গেল মুসাব ও আব্বাস। সিঁড়ি বেয়ে নামতে নামতে আরজির চিৎকার আরও স্পষ্ট হয়ে উঠল। তার প্রতিটি ডাক যেন দেয়ালে আঘাত করে ফিরে আসছে আর পুরো ম্যানশনকে কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু সিঁড়ির শেষ ধাপে এসে সোফিয়া থেমে গেল।
তার চোখে প্রথমবারের মতো এক ঝলক বিস্ময়, কারণ সামনে দাঁড়িয়ে আছে আরজে, আর তার হাতের বন্দুক সরাসরি তাক করা সোফিয়ার বুকের দিকে। সময় যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। আরজের ওই চোখে আজ কোনো পরিচিত মানবিকতা নেই, সেখানে আছে কেবল অন্ধকার, গভীর, হিংস্র এবং সীমাহীন। সোফিয়ার ডান পাশে দাঁড়িয়ে থাকা আব্বাস পরিস্থিতি বুঝে এক ধাপ এগিয়ে আসে। আব্বাস কিছু বলতে চাচ্ছিল, স্যার। কিন্তু কথা শেষ হওয়ার আগেই জ্যাক এক ঝটকায় এগিয়ে এসে আব্বাসকে পাশে ঠেলে ফেলে দেয়। তার গতি এত দ্রুত যে আব্বাস বুঝে ওঠার আগেই মেঝেতে আছড়ে পড়ে। পরের মুহূর্তেই জ্যাক তার মাথায় বন্দুক চেপে ধরে। পুরো পরিবেশ হঠাৎ আরও ভারী হয়ে ওঠে। মুসাব স্থির, কিন্তু তার চোখে স্পষ্ট সতর্কতা। সোফিয়া পর মুহূর্তে নিজেকে সামলে নেয়। তার মুখে আবারও সেই চেনা তাচ্ছিল্য ফিরে আসে। ঠোঁট বাঁকিয়ে সে বলে ওঠে, একটা তুচ্ছ মেয়ের জন্য তুমি আমার মায়ের বিরুদ্ধে অস্ত্র তুলছো? তার কথা কেটে আরজে চিৎকার করে ওঠে, ও তুচ্ছ মেয়ে না, ও আমার পৃথিবী, আমার সাম্রাজ্য, আমার নিঃশ্বাস, আমার বেঁচে থাকার একমাত্র কারণ। শি ইজ এভরিথিং ফর মি। এবার সোফিয়া সত্যি স্তব্ধ হয়ে গেল। সে বহুবার আরজেকে ডাকতে দেখেছে, হিংস্র হতে দেখেছে, নির্মম হতে দেখেছে, কিন্তু এমন অস্থিরতা, এমন উন্মাদ আবেগ কখনো না। আরজের চোখে এখন আগুন জ্বলছে। না, আগুন নয়, এটা ধ্বংসের আগুন। এক মুহূর্তের জন্য কেউ কিছু বলে না। হঠাৎ আরজে থেমে যায়। তার ঠোঁটে ধীরে ধীরে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। সে ধীরে ধীরে বন্দুকটা নামায়, তারপর পকেট থেকে বের করে ছোট একটি ভায়াল ম্যানবিস ড্রাগস। সোফিয়া ভ্রুকুচকে তাকিয়ে আছে, আর যে কোনো কথা না বলে সরাসরি সেই ড্রাগ নিজের শরীরে পুশ করে দেয়। 1 সেকেন্ড, তারপর পরিবর্তন শুরু হয়। তার শরীর শক্ত হয়ে ওঠে, শিরাগুলো ফুলে ওঠে, স্পষ্ট হয়ে যায়। তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে, বাদামি চোখ জোড়ায় এখন আর কোনো মানবিকতা নেই। সে আর যে নেই, সে এখন এক জীবন্ত দানব যে রক্তের জন্য ক্ষুধার্ত। তার ঠোঁট ধীরে ধীরে কেঁপে ওঠে, তারপর হঠাৎ সে হাসিতে ফেটে পড়ে। সেই হাসি শুনে যেন শরীর শিউরে ওঠে। সে আবারও বন্দুক তোলে। সামনে থাকা সোফিয়া একটুও নড়ে না, সে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে আরজের দিকে। তার চোখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত শান্তি। হঠাৎ আরজে বন্দুকটা সামান্য বাঁকায়, ট্রিগার চাপা পড়ে, ঠাস। গুলির শব্দ পুরো ম্যানশন কাঁপিয়ে দেয়। মুহূর্তের মধ্যে গুলি বেঁধে যায় মুসাবের পায়ে। সে আত্মচিৎকার করে ধীরে ধীরে মেঝেতে লুটিয়ে পড়ে। রক্ত ছড়িয়ে পড়ে সাদা মার্বেলের ওপর। লাল আর সাদা মিশে তৈরি করে এক ভয়ঙ্কর দৃশ্য। গুলির শব্দটি প্রতিধ্বনিত হতেই যেন মাটির নিচ থেকে উঠে এলো সোফিয়ার ভয়ঙ্কর সেই দুর্দম সৈনিক আলফাটিন। ছায়ার মতো দ্রুত চারিদিক থেকে ঘিরে ফেললো তারা পুরো হলরুম। প্রত্যেকের মুখ ঢাকা বিশেষ ট্যাকটিক্যাল মাস্কে, চোখে ঠান্ডা প্রাণহীন দৃষ্টি। তাদের হাতে আধুনিক অস্ত্র, অ্যাসল্ট রাইফেল, সাবমেশিন গান, যেগুলো এক মুহূর্তে পুরো একটি যুদ্ধক্ষেত্র ধ্বংস করে দিতে পারে। তারা সবাই একসাথে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে, একটি মাত্র লক্ষ্য, আরজে। অন্যদিকে আরজের পেছনে তার নিজস্ব গাডরা, কালো পোশাকে, কানে ইয়ারপিস, নিখুঁত প্রশিক্ষিত, তারাও অস্ত্র তুলে নিয়েছে। দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে আছে মৃত্যু। এই উত্তপ্ত মুহূর্তে যখন মাত্র একটি ট্রিগার চাপলেই রক্তের বন্যা বয়ে যাবে, কিন্তু সোফিয়া ধীর ভঙ্গিতে তার হাত তোলে, ইশারা করে, আর সঙ্গে সঙ্গে সব বন্দুক স্থির হয়ে যায়। কেউ গুলি চালায় না, কারণ এই যুদ্ধক্ষেত্রের একমাত্র রানী সে। সোফিয়ার চোখ তখন স্থির আরজের দিকে, ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। সে যুদ্ধ দেখতে চায় না, সে দেখতে চায় আরজে কী করে। আরজে তখন কোনো কথা না বলে ধীরে ধীরে সোফিয়ার পাশ কাটিয়ে যায়। তার দৃষ্টি গিয়ে থামে মাটিতে পড়ে থাকা, ব্যথায় কাতরাতে থাকা মুসাবের ওপর। মুসাব, যার পায়ের গুলিতে এখনও রক্ত ঝরাচ্ছে, যার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে ভয়ের চাপে। আরজে তার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, একটা দীর্ঘ নিঃশব্দ মুহূর্ত। তারপর সে ঝুঁকে পড়ে, মুসাবের কলার শক্ত করে চেপে ধরে, এক টানে তাকে মেঝে জুড়ে টেনে নিয়ে আসে হলরুমের মাঝখানে। কেননা মুসাবই হলো সেই আকা মারহাবের ছোট ভাই মুসাব সাব। মারহাব ছিল জাতিতে আফগান। তার বাবা 2 বিয়ে করেছে। প্রথম স্ত্রীর সন্তান হলো মারহাব, যে নিজের ভাগ্য করার জন্য পাকিস্তান গিয়েছিল। আর দ্বিতীয় স্ত্রীর সন্তান হলো মুসাব। কিন্তু তাদের 2 ভাইয়ের ভেতর ভালোবাসা ছিল অগাধ পরিমাণ। সৎ হলেও আপন ভাইয়ের থেকেও বেশি ছিল তাদের মধ্যে ভালোবাসা। মুসাব নিজের ভাইকে খোঁজার জন্য বাংলাদেশে আসে এবং ক্ষমতার বেড়াজালে সেও ফেসে যায়। কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছিল এখানে টিকে থাকতে হলে তাকেও নিজের একটা জায়গা বানাতে হবে। তার জন্য সে সোফিয়ার বিশ্বাস অর্জন করে তার সকল কাজে থেকে
প্ল্যান ছিল সুযোগ পেলেই তাকে মেরে দেবে, কিন্তু সোফিয়া সেটা কাউকে বিশ্বাস করে না। তার জন্যই তো গঠিত করেছে আলফা টিম, যারা সোফিয়ার গায়ে একটা আঁচ লাগা মাত্রই তার আয়ু ফুরিয়ে যাবে। তাই সে আগে আরজিকে শেষ করতে চেয়েছিল। তার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো সানা। ওই দিন এসপির বিয়ের পর ঈশান বলার সাথে সাথে সোফিয়ার ফোন থেকে আরজেকে কল করেছিল মুসাবি। মুসাব যে ওই দিন ম্যানশনে সানার রুমের সামনে থেকে আরজের সকল গার্ড সরিয়ে ফেলেছিল, যার জন্য ঈশানই পড়ে গিয়ে কোনো গার্ড দেখতে পায়নি। মুসাবি সেই ব্যক্তি যে সানার রুমে বোম ফিট করেছিল, যে আরজের গাড়ির ভিতরে বোম রেখেছিল। মুসাবি সেই ব্যক্তি যে সোফিয়ার সাথে থেকে তার শক্তি কাজে লাগিয়ে আরজের বিরুদ্ধে লড়েছিল। আর ঈশান তাকে আঁকা বলেছিল, কেননা আফগানিস্তানে চাচাকে আঁকা বলা হয়। তিনি নিজের ভাতিজাকে বাঁচানোর জন্য ঈশানকে অন্ধকারে এবং রুডিকে সবার সামনে পাঠাতেন, যেন কিছু হলে রুডির হয়। মুসাবি ওই দিন জেলে আরজের হাত থেকে ঈশানকে শেষ মুহূর্তে বাঁচিয়েছিল। সে ঈশানকে তার বাবার ছবি পাঠিয়েছিল। মুসাবি বছরের পর বছর ধরে জঙ্গলে কবরের নিচে আরেকটা পৃথিবী বানিয়েছিল। আবার সে নিচে নিচে আরজের সাথে হাত মিলিয়ে বোঝাতে চেয়েছে সে আরজের সাথে আছে, কেননা আরজ অনেক আগেই জানতে পেরেছে মুসাব মাহরাবের ভাই। তার সন্দেহ হয়েছিল নিজের ভাইকে যে মেরেছে তার সাথে কেন হাত মেলালো। এজন্যই সে ওই দিন বলেছিল যে নিজের রক্তের সাথে বেইমানি করতে পারে সে যে কারোর সাথে করতে পারে। কিন্তু তার আচরণে সন্দেহের অবকাশ রাখেনি মুসাব। আর এখন তাকেই শেষ করতে চলেছে, সেই হাতকে যে হাত সানাকে গুলি করেছে। মুসাব চিৎকার করে ওঠে, আরজে প্লিজ। আমি কথায় শেষ হওয়ার আগেই ধাম। আরজে তার মুখে এমন এক ঘুষি মারে যে শব্দটা পুরো হল কাঁপিয়ে দেয়। রক্ত ছিটকে পড়ে সাদা মার্বেলের উপর। আরজের ছুরি ধার কণ্ঠে বুলিয়ে ওঠে, এই হাত দিয়ে গুলি করেছিলে তাই না? মুসাব কাঁপতে থাকে, চোখে আতঙ্ক, মুখে অসহায়তা। কিন্তু আরজে থামলো না। সে এক ঝাটকায় মুসাবের হাত মাটিতে চেপে ধরে, তারপর নিজের হাত দিয়ে আঙুলগুলো উল্টো দিকে মুচড়ে দেয়। ক্র্যাক! ঘাড় ভাঙার শব্দটা এতটাই ভয়ঙ্কর যে আশেপাশে দাঁড়িয়ে থাকা গার্ডদের চোখেও এক মুহূর্তের জন্য ছায়া পড়ে। মুসাবের চিৎকার ছেড়ে যায় বাতাস। আর কিন্তু বিপরীত পাশের মানবের ঠোঁটের কোণে ফুটে ওঠে একটা ভয়ঙ্কর পাগলাটে বিকৃত হাসি। এটা তো শুধু শুরু। তার চোখে তখন আর কোনো মানবিকতা নেই। সে আর মানুষ না, সে এখন এক জীবন্ত দানব। সে একের পর এক আঘাত করতে থাকে, ঘুষি, লাথি, হাড় ভাঙার শব্দ, মাংস ছিঁড়ে যাওয়ার শব্দ। আর যে হাত বাড়াতেই যাকে ইশারা বুঝে তার হাতে একটা শর্ট নাইফ দিয়ে দিল, যেটা দ্বারা সে মুসাবের দেহের প্রতিটা জায়গা ধীরে ধীরে সময় নিয়ে বসায়। প্রথমেই তার 2 চোখে ঢুকায়, মুহূর্তে চোখ দুটো ছিটকে বেরিয়ে মেঝেতে কড়াকড়ি খায়। তারপর ছুরিটাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। আর কোনো অস্ত্র ব্যবহার করে না। নিজের হাত দিয়ে সে মুসাবকে ছিঁড়ে ফেলতে শুরু করে। নখ দিয়ে, আঙুল দিয়ে পেশির শক্তিতে মাংস আলাদা করে, চামড়া ছেড়ে। এ যেন কোনো মানুষ না, কোনো হিংস্র জন্তু শিকার ছিঁড়ছে। রক্তে ভেসে যায় মেঝে। মুসাবের চিৎকার ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে, তার শরীর নিস্তেজ হয়ে আসে। কিন্তু আর যে থামল না, যেন সে শুনতেই পাচ্ছে না কিছু। তার কানে এখন শুধু একটাই শব্দ ভাসছে, সানার কণ্ঠ। এই কথাটা যেন বারবার প্রতিধ্বনিত হচ্ছে তার মাথার ভেতর, আর সেই প্রতিধ্বনি তাকে আরও উন্মত্ত করে তুলেছে। অন্যদিকে সোফিয়া অনেক আগেই হলরুমে সবচেয়ে বড় সোফায় পা তুলে হেলান দিয়ে বসে আর্জের নিঃশৃঙ্খতাগুলো দেখছে। তার চোখে কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, বরং একটা অদ্ভুত তৃপ্তি। সে দেখছে আর উপভোগ করছে। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে ওঠে সন্তুষ্টির হাসি। সে ফিসফিস করে বলে, এটাই তো চাই, এই দানবটাই তো আমি তৈরি করেছি। পুরো হলরুম তখন রক্ত, হিংস্রতার, পাগলামির এক জীবন্ত প্রতিচ্ছবি। 1 ঘন্টার নিঃশৃঙ্খতা শেষে আর যে থামে। তার শ্বাস ভারী, বুক ওঠানামা করছে দ্রুত। হাত দুটো রক্তে ভেজা। তার সামনে পড়ে আছে মুসাবের নিথর বিকৃত দেহ। দেহ বললে ভুল হবে, কেননা সেখানে আর কিছুই অবশিষ্ট নেই। সে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ধীরে মাথা তুলে তাকায় সোফিয়ার দিকে। দুজনের চোখে চোখ পড়ে। হঠাৎ সোফিয়া হাত তালি দিয়ে উৎফুল্ল চিত্তে বলে, বাহ, চমৎকার! তুমি প্রমাণ করে দিলে তুমি সুফিয়ান জাওয়ানেরই ছেলে, রানভি জাওয়ান। এতদিন মনে হতো এই মেয়েটা তোমার যোগ্য না, কিন্তু এখন মনে হচ্ছে তুমি এই মেয়েটার যোগ্য না। যেমনটা তোমার বাবা ছিল, শেষ পর্যন্ত তার পরিণতি কি হয়েছিল জানো তো? বাস্তবতা যে বড়ই নিষ্ঠুর রণ। ও নিষ্পাপ আর তুমি পাপ, ও আলো আর তুমি অন্ধকার।
বিচ্ছেদই তোমাদের ইতিহাস। সোফিয়া নিজের বাক্য সম্পন্ন করার পূর্বেই আর যে চোখ তুলে রক্তচক্ষুতে তাকায়। সারা ম্যানশন কাঁপিয়ে গর্জে ওঠে সে। এবার ইতিহাস পাল্টাবে, তবে আপনার ছেলের রণ নয়, সারার স্বামী রণবীর হয়। তাচ্ছিল্য হেসে ওঠে সোফিয়া, নিজে ঠোঁট বাঁকিয়ে বাক্য ছড়ে। কিভাবে ইতিহাস পাল্টাবে তুমি? নিজের সন্তানের রক্ত ঝরিয়ে নাকি নিজের রক্তকে বলি দিয়ে? বিপরীত পাশের মানব থেকে কোনো প্রত্যুত্তর আসলো না। সোফিয়ার মুখ থেকে সন্তান শব্দটা শোনা মাত্র আর যে একদম স্তব্ধ হয়ে গিয়েছে। মাথার মধ্যে গুরুপাক খাচ্ছে। সন্তান, তার সন্তান, তার আরেকটা ছোট পৃথিবী। ধীরে ধীরে নিজের কাঁপতে থাকা হাতগুলো চোখের সামনে তুলে ধরে। কিছুক্ষণ আগেই সেখানে তার সন্তানের রক্ত ছিল। হঠাৎ যেন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম আটকে আসছে। তার মুখ থেকে ফিসফিস করে বের হয়, সন্তান, আমার সন্তান, আমার অংশ। তার কণ্ঠনালী রোধ হয়ে আসছে। সামনে থেকে সোফিয়া ফের বলে, হ্যাঁ, সন্তান। ভালো হয়েছে ও এই নিষ্ঠুর পৃথিবীতে আসেনি, না হলে ও তোমার মতো একটা দানব হতো। রণবেটা, औलाद हमेशा कमजोरी होता है। और न मुझे देखो, मैं चाहकर भी तुम्हें मार नहीं पा रही हो। दिमाग कहता है कि तुम्हें मार दो, लेकिन दिल माना कि ओहे नहीं। फिर भी पहली बार मेरे हाथ कांपने लगे। तुम्हारी तरह बंदूक उठाकर तभी तो ढील की मैंने। অর্থাৎ রণ, সন্তানরা সবসময় দুর্বলতাই হয়। না হলে আমাকে দেখো, আমি চাওয়া সত্ত্বেও তোমাকে মারতে পারছি না। মস্তিষ্ক বলছে তোমাকে শেষ করে দিতে, কিন্তু মন যেন তার উল্টো নৃত্য করছে। যদিও সেটা নেই, তারপরও জীবনে প্রথমবার ওই রাতে সোফিয়ার হাত তোমার দিকে বন্দুক তুলতে কেঁপেছে, তাই তো ঢিল করেছি। এইবারও আর্যের তরফ থেকে কোনো প্রত্যুত্তর এলো না। হঠাৎ যেন তার সারা শরীরটা কেঁপে উঠল। পর মুহূর্তে হাত মুষ্টিবদ্ধ করে নিল। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে কোমরের পেছন থেকে নাইটফল B9 বন্দুকটা বের করে ট্রিগারে আঙুল ছোঁয়াতেই গর্জে উঠল আগুনের ধারা। একের পর এক গুলি ঢালতে থাকলো সামনে একাধারে। 5 মিনিট পর হওয়ার পর আর যে ট্রিগার চাপছেই। বন্দুক শুরুর 1 মিনিটেই খালি হয়ে গিয়েছে, কিন্তু তার হাত থামছে না যতক্ষণ না জ্যাক তার কাঁধে হাত রাখে। আর যে ধীরে নিজের বন্দুক নামিয়ে নিল। সামনে থাকা সোফিয়া এক মুহূর্তের জন্য চোখের পলক ফেলেনি। সে নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে থাকলো। প্রতিটা গুলি তার পাশ কাটিয়ে পিছনে গিয়ে লেগেছে। ধীরে ধীরে তিনি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন। নজরে আসে অদূরে পর্দার আড়াল থেকে নিচে লুটিয়ে পড়ে একটি নিথর দেহ, যাকে নিশানা করে আর যে গুলি ছুড়েছিল। সে আর কেউ না, মিসেস আয়েশা, যে সানাকে মায়ের মমতা দিয়ে আগলে রাখার ভান করেছিল। সে সোফিয়ার ডান হাত হয়ে আর যে ফ্ল্যাটের ওপর নজরদারি করতো, যার সানার সাথে সব সময় যোগাযোগ ছিল। আর সানা তাকে নিজের মায়ের স্থানে বসিয়েছিল, তাকে অন্ধের মতো বিশ্বাস করেছিল, তাকে সব সময় নিজের মনের কথা বলতো। তাই যখন ভারতে থাকতে সানার প্রেগনেন্সির প্রাথমিক সিনড্রোম দেখা গিয়েছিল, তখনই ওনার পরামর্শক্রমে কিট এনে নিশ্চিত হয়েছিল। কিন্তু সানা কিভাবে জানবে এই মহিলাটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে? বহু কলা কৌশলে আর্যে তাকে নিজের ফ্ল্যাট থেকে সরিয়েছিল, কেননা আর্যে যদি সোফিয়ার কোনো কথা অমান্য করতো তাহলে আয়েশা সানাকে যে কোনো সময় মেরে ফেলতে পারতো। আর তার ফ্ল্যাটে শুধু আয়েশা না, সবাই ছিল সোফিয়ার গুপ্ত অনুচর। আর তার সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসাবের স্ত্রী মিসেস আয়েশা মুসাব শাহ। তার প্রথম স্বামী মারা গিয়েছিল আর্যের হাতেই, কেননা সেও তাদের সাথে একই কালো ব্যবসায় সামিল ছিল। কিন্তু সে সোফিয়াকে ধোঁকা দেওয়ার ফলে সোফিয়া তাকে আর্যের হাতে খুন করায়। প্রথমে সে এই ব্যাপার কিছুই জানতো না। পরবর্তীতে মুসাব তাকে সবটা বলে এবং তারা দুজন বিয়ে করে নিজেদের উদ্দেশ্য হাসিল করত। তারপর থেকে স্বামীর প্রতিটি কাজে তার হাত ছিল। কিন্তু হ্যাঁ, সোফিয়া মুসাব ও আয়েশার এইসব বিষয়ে জানতেন না, কেননা তিনি নিজের ক্ষমতার সাম্রাজ্য নিয়ে ব্যস্ত। বাকি সব কিছু যাই হয়ে যাক, তার কি। এদিকে সোফিয়া এক পলক তার দিকে অবজ্ঞার দৃষ্টি নিক্ষেপ করে আবারও সামনে তাকায় আর্যেকেই বোঝাতে, কেননা তিনি হাড়ে হাড়ে বুঝতে পারছেন আর্যে ছাড়া সে অসম্পূর্ণ। তাই নরম সুরে বলে, লিসেন রণ, ভালোবাসার শব্দটা আমাদের জন্য না, তোমার জন্মই হয়েছে ক্ষমতার জন্য। তুমি ভুল পথে হাঁটছো, ফিরে এসো তোমার মমের কাছে। তার কথার তোয়াক্কা না করে আর্যে আর 1 ন্যানো সেকেন্ডও দেরি করলো না, উন্মাদের মতো বেরিয়ে পড়ে। তবে বেরোনোর আগে সোফিয়ার দিকে দেখে বাক্য ছুড়ে যায়, যে বুঝতে চায় তাকে বোঝানো যায়, যে ক্ষমতা চায় তাকে না। আমি দেখতে চাই আপনার ক্ষমতার দৌড় কতটুকু, লরেন্সের বলা কথা মিথ্যা প্রমাণ হয় কিনা।
আরজি তো বেরিয়ে গেল, কিন্তু পিছনে থাকা সোফিয়ার মাথায় যেন বিস্ফোরিত হলো তার বাক্যটুকু। নিজের হাত মুষ্টিবদ্ধ করে চিৎকার করে ওঠে সেদিকে তাকিয়ে। আমার শেষটা কখনোই লরেন্সের মতো হবে না। ওর কথা আমি মিথ্যা প্রমাণ করব। শুনতে পেয়েছো? আমার ক্ষমতা, আমার সাম্রাজ্য সব লরেন্সকে ভুল প্রমাণ করবে। ঢাকায় রাত তখনও শেষ হয়ে যায়নি, কিন্তু শহরের আলোয় সেই রাতের অন্ধকার যেন আরও ঘন হয়ে উঠেছে। আকাশের বুক চিরে হঠাৎ করেই শোনা গেল হেলিকপ্টারের ব্লেডের তীব্র শব্দ, যেন শূন্যতা কাঁপিয়ে দিয়ে এগিয়ে আসছে কোনো অশুভ সংকেত। সেই শব্দ ধীরে ধীরে নেমে এলো ঢাকা সিটি হসপিটালের ছাদের উপর। একটা সাদা হেলিকপ্টার ছাদে এসে থামলো। বাতাসে ছড়িয়ে পড়ল ধুলো আর ধাতব গন্ধের মিশ্রণ। দরজা খুলতে তড়িঘড়ি করে নামে সারহাত। তার চেহারা বিধ্বস্ত, চোখ দুটো লাল রক্তিম, যেন দীর্ঘ সময় ধরে না ঘুমিয়ে না থেমে শুধু আগুনে পড়েছে। শ্বাস তার এলোমেলো ভারী, তার হাত রীতিমতো কাঁপছে উন্মত্ত অস্থিরতায়। তার ভেতরে চলতে থাকা ঝড়টা বাইরে থেকে বোঝা যায় না পুরোপুরি, কিন্তু তার চোখে বলে দিচ্ছে সে নিজের সাথেই লড়ছে। কারণ তার কথার ভেতর একের পর এক অনাকাঙ্ক্ষিত অন্ধকার চিন্তারা ভিড় করেছে। সে নিজের ঠোঁট কামড়ে ফিসফিস করে, না না না। কিন্তু সেই চিন্তাগুলো থামে না। ইতিমধ্যেই দুবার ড্রাগস নিয়েছে নিজেকে শান্ত রাখতে, নিজের ভেতরে সেই অশুভ ভাবনাগুলোকে আটকে রাখতে, কিন্তু তাও কাজ করছে না পুরোপুরি। বরং তার শরীর এখন আরও অস্থির, আরও অস্বাভাবিক হয়ে উঠেছে। তার শিরায় শিরায় যেন আগুন বইছে। হেলিকপ্টারের শব্দ তখনও কানে বাজছে, কিন্তু সারহাত আর এক সেকেন্ডও নষ্ট করে না। সে দৌড়ে সোজা ইমার্জেন্সি এরিয়ার দিকে চলে যায়। সে আরও আগেই আসতো, কিন্তু হঠাৎ ইন্ডিয়ান ফ্লাইটে কোনো সমস্যা হওয়াতে পুরো এয়ারলাইন্স তারা বন্ধ রেখেছে সাময়িক সময়ের জন্য, এমনকি প্রাইভেট জেটগুলো। তাই তাকে সীমান্ত পথে হেলিকপ্টার দিয়ে আসতে হয়েছে। তার লোকেরা নজর রেখেছে আর যে এখানে এসেছে। সে দৌড়াতে দৌড়াতে একবার থামে, দেয়ালের পাশে হাত রেখে ঝুঁকে পড়ে। তার শ্বাস তখন আরও ভারী হয়ে উঠেছে, চোখ বন্ধ হয়ে আসে এক মুহূর্তের জন্য। আর সেই মুহূর্তে তার মাথার ভেতর ভেসে ওঠে ভয়ঙ্কর সব দৃশ্য। আর যে সারা শরীরে রক্তে ঢাকা, তার বাবার চিৎকার, একটা নিথর দেহ। সে হঠাৎ চিৎকার করে ওঠে, নিজের মাথায় হাত দিয়ে চাপ দেয়। তার আঙুলগুলো চুলের ভেতর ঢুকে যায়, যেন সে নিজের চিন্তাগুলো টেনে বের করে ফেলতে চায়। সে নিজেই নিজেকে বোঝাতে থাকে, কিচ্ছু হবে না সারামের, কিচ্ছু হবে না। পেছন থেকে দৌড়ে আসে ইজাজ আর ইয়ান। ইয়ান হাঁপাতে হাঁপাতে বলে, বস আপনি ঠিক আছেন? সারহাত ধীরে মাথা তোলে, কিছু না বলে নিজেকে সামলে আবারও পা চালায় দ্রুত। এমার্জেন্সি রুমের সামনে সারি সারি দাঁড়িয়ে আছে কালো পোশাক পরা সশস্ত্র গার্ড। তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই। শীতল পাথরের মতো চোখে কালো চশমা, কানে ইয়ারপিস, হাতে প্রস্তুত অস্ত্র। অনুমতিহীন একটা মাছিরও প্রবেশ করার অবকাশ নেই। সারহাত এগিয়ে যায় এলোমেলো নিয়ন্ত্রণহীন পায়ে। মনে হচ্ছে তার শরীর এগোচ্ছে, কিন্তু আত্মা পিছিয়ে পড়েছে। হঠাৎই দুজন গার্ড তার সামনে এসে দাঁড়ায়। একজন হাত তুলে তাকে থামিয়ে দেয়, অন্যজন ঠান্ডা কণ্ঠে শুধালো, স্টপ, নো এন্ট্রি। সেই শব্দটা যেন সারহাতের বুকের ভেতর গিয়ে আঘাত করে। তার কণ্ঠ ভেঙে যায়। সেভাবেই বলে, ভেতরে সারাম। শব্দগুলো যেন ঠিকমতো বের হতেও চায় না, গলায় জড়িয়ে শ্বাসের সাথে মিশে যাচ্ছে। কিন্তু গার্ডদের চোখে কোনো পরিবর্তন নেই, তারা শুধু তাদের দায়িত্ব পালন করছে। তাদের কাছে সারহাত কোনো পরিচিত নাম নয়, শুধু একজন অনুপ্রবেশকারী। সারহাত অসহায়ের মতো আবারও অনুরোধ করে। এই প্রথমবার বহু বছরের কঠোরতা ভেঙে গিয়ে তার কণ্ঠে স্পষ্ট অসহায়তা ধরা পড়ে। সে আর সেই সুপ্ত নির্মম মানুষটি নেই। সে এখন শুধু একজন মানুষ যে তার প্রিয় মানুষটাকে হারানোর ভয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। তার হাত দুটো কাঁপছে, সে গার্ডদের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কায়লিনের কণ্ঠ ভেসে আসে, লেট হিম গো। গার্ডরা এক মুহূর্ত দেরি করে না, তারা সরে দাঁড়ায়। সারহাতের জন্য পথ খুলে যায়। সে আর কিছু না ভেবে দৌড়ে সামনে চলে যায়। একদমে গিয়ে থামে অপারেশন থিয়েটারের দরজার সামনে। লাল আলো জ্বলছে দরজার উপরে, সার্জারি ইন প্রোগ্রেস। সে প্রথম কতক্ষণ দরজা খোলার জন্য চিৎকার ধাক্কাধাক্কি করেছে, কিন্তু কেউ খোলেনি। তার পাগলামো দেখে একজন নার্স এগিয়ে এসে তাকে সতর্ক করে গেছে, এতে ভেতরের ব্যক্তির অপারেশনের সমস্যা হবে। বাকুখানা শ্রবণ হতেই সারহাত একদম নিস্তব্ধ হয়ে যায়। কিয়ৎকাল পর সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ে, যেন তার শরীর আর তাকে বহন করতে পারছে না, যেন তার ভেতরের শক্তি, অহংকার, দৃঢ়তা সব একসাথে ভেঙে চুরমার হয়ে গেছে। তার কপাল ঠেকে যায় দরজার গায়ে।
চোখ দুটো বন্ধ হয়ে আসে, কিন্তু অশ্রুগুলো আর থেমে থাকতে পারে না। প্রথমে নিঃশব্দে, তারপর ক্রমশ ভারী হয়ে উঠতে থাকে তার শ্বাস, আর সেই শ্বাসের ফাঁক গলে বেরিয়ে আসে দম বন্ধ করা কণ্ঠ। সানাম, শব্দটা এতটাই ক্ষীণ, এতটাই ভাঙা, যেন সে নিজেরই কণ্ঠ চিনতে পারছে না। সেই হঠাৎই আবারও দরজায় ধাক্কা দেয়, একবার, দুইবার, বারবার। প্লিজ ওপেন দ্য ডোর। আমি শুধু ওকে একবার দেখতে চাই, প্লিজ। তার কণ্ঠ করিডোরে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। কেউ দরজা খোলে না, কেউ তাকে উত্তর দেয় না। ধীরে ধীরে তার হাতের শক্তি ক্ষীণ হয়ে আসে, ধাক্কা দেওয়া থেমে যায়। সে আবারও দরজার গায়ে হেলে পড়ে। চোখ বন্ধ করতেই ভেসে ওঠে শেষ দিনেই এয়ারপোর্টে স্থানার হাসি মাখা আদল। ব্যাগ নিয়ে কি পাগলামিটাই না করেছিল। চোখ খুলে কাঁপা কাঁপা স্বরে আওড়ায়, তোমার ওই দিনের হাসিটা বলছিল তুমি ওর সঙ্গে খুশি থাকবে। আমি আমি তোমার খুশির জন্য নিজের 12 বছরের ভালোবাসা, 12 বছরের সমস্ত আবেগ, নিজের প্রতিটি নিঃশ্বাস, নিজের সমস্ত মনোবল কোরবানি দিয়ে দিয়েছি। দূর থেকে শুধু ভালোবাসার চেষ্টাই করেছি। তাহলে তুমি আজ এখানে কেন? কেন তুমি হাসছো না? কেন তুমি চুপ? তুমি তোমার রানভীরের সাথে হাসো, তবু প্লিজ একবার। তার কথা গলা জড়িয়ে আসছে, যেন শব্দগুলো বের হতে চাইছে। তুমি কি জানো সানাম, আমি 12 বছর দূরে থেকেও তোমাকে অনুভব করেছি। তোমার জন্য প্রতিটি রাত কেঁদেছি। জানো এই হৃদয় তোমার জন্য কতবার রক্তক্ষরণ করেছে, কতবার এই নিজেকে ছিঁড়ে দিয়েছে। সব চাহনা শুধু একটাই ছিল, তোমার হাসি। তাহলে কেন আজ তুমি নিশ্চুপ? একটা তীব্র কষ্টের হাসি তার ঠোঁটে ফুটে ওঠে। বহু কষ্টতে ফের বলে, আমার তোমাকে অন্যের সাথে দেখতে পারবো, কিন্তু না দেখা ছাড়া বাঁচতে পারবো না। ট্রাস্ট মি সানাম। তার শব্দগুলো না কেউ শুনতে পাচ্ছে, না দরজার ওপারে যাচ্ছে। সেখানে তো শুধু জীবন আর মৃত্যুর লড়াই চলছে। আর সেই পাশে একটি হৃদয় ধীরে ধীরে নিঃশব্দে ভেঙে যাচ্ছে। পেছন থেকে এজাজ ধীর কদমে এসে শুধালো, বস, আমি এসপিকে কল করে সব বলেছি। ও বিশ্বাস করতে পারছে না। আমাকে রীতিমতো গালাগালি শুরু করে দিয়েছে। আরেকবার এমন কথা বললে আমি রেজিগনেশন লেটার জমা দেই। এসপি আসছে। সারহাত তড়িঘড়ি করে উঠে নিজের চোখ মুছে নিল, কেননা সে পরিবার বা পৃথিবীর অন্য কাউকে নিজের ভালোবাসা দেখাতে চায় না। একটা শ্বাস টেনে নিয়ে বলে, ও ঠিক মতো গাড়ি চালিয়ে আসতে পারবে না, তুমি যাও। ঢাকা সিটি হসপিটালের করিডোরটা দীর্ঘ, নির্জন। তবু আজ যেন সে নির্জনতাও ভেঙে গেছে এক অদৃশ্য চাপে। সাদা দেয়ালগুলোতে লেগে আছে আতঙ্কের ছাপ। বাতাসে জমে আছে অজস্র অপ্রকাশিত শব্দ, অগণিত দমিয়ে রাখা চিৎকার। অপারেশন থিয়েটারের লাল আলোটা জ্বলছে স্থিরভাবে, ঠিক একটা নিষ্ঠুর সংকেতের মতো, যা বলে দিচ্ছে ভেতরে যুদ্ধ চলছে জীবন আর মৃত্যুর মধ্যে, আশা আর অন্ধকারের মধ্যে। সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে পড়া সারহাত। দেয়ালের পাশে দাঁড়িয়ে মাথা নিচু, হাত দুটো শক্ত করে চেপে ধরা। তার চোখে রক্তিম ক্লান্তি, ঠোঁট শুকিয়ে গেছে। সে নিজেকে সামলে রাখার চেষ্টা করছে, কিন্তু ভেতরে তার সমস্ত নিয়ন্ত্রণ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হঠাৎ করে করিডোরের দরজা ধাক্কা খেয়ে খুলে যায়। এক ঝটকায় প্রায় হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে পড়ে এসপি, এলোমেলো চিত্তে পা ফেলে। মাথার চুল উস্কো খুস্কো, শ্বাস দ্রুত, চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তার চোখ দুটো চারিদিকে ছুটে বেড়ায় অস্থিরভাবে, উন্মত্তের মতো। এজাজকে দেখা মাত্রই তার দিকে এগিয়ে তড়িঘড়ি করে প্রশ্ন ছড়ে, সানা কোথায়? এজাজ সামনে এগিয়ে আসে ধীর পায়ে। সে মুখ খুলে কিছু বলার আগে এসপি তার কলার চেপে ধরে চিৎকার করে বলে, তুই যা বলেছিস সেটা মিথ্যে, তাই না? বল, এটা মিথ্যে? এজাজের তরফ থেকে নীরবতা ছাড়া আর কিছুই এলো না। এই নীরবতায় যেন সব উত্তর দিয়ে দেয়। এসপির হাত ধীরে ধীরে ঢিলে হয়ে যায়। সে এক পা পিছিয়ে আসে, তার ঠোঁট শুকিয়ে আসে, চোখে অবিশ্বাস জমে ওঠে। সে ধীরে ধীরে মাথা নাড়াতে নাড়াতে বলে, না না, এটা হতে পারে না। ও ও তো কাল রাতেও ছিল আমার বিয়েতে। ও নিজে দাঁড়িয়ে আমার বিয়ে দিয়েছে। আমাকে পাঞ্জাবিতে দেখে বলেছিল, আজ তোকে দেখে মনে হচ্ছে মানুষ হয়ে গেছিস। একটা দম বন্ধ করা নিঃশ্বাস টেনে নিয়ে ফের ফিসফিস করে, তাহলে আজ আজ কিভাবে? তার বাক্য শেষ করার আগে চোখ পড়ে সারহাতের দিকে। সারহাত দাঁড়িয়ে আছে, চোখ লাল, মুখ শক্ত, কিন্তু ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। এসপি এক মুহূর্ত তার দিকে তাকিয়ে দ্রুত এগিয়ে আসে, কাঁপা কাঁপা স্বরে বলে, ব্রো, তুমি বলো, এটা মিথ্যে, তাই না? এসপি সারহাতের কাঁধ ধরে ঝাঁকিয়ে ওঠে।
বল বলো, ওই ওই কটকটিটা ঠিক আছে তাই না? সারহাদ কিছুক্ষণ চুপ করে থাকে। এই নীরবতা এসপির জন্য যেন মৃত্যুদণ্ডের মতো। এসপি এক ঝটকায় নিজের ভাইকে জড়িয়ে ধরে, তার কণ্ঠ ভেঙে যায়। ব্রো, কিছু বলছো না কেন? সারহাদ ধীরে ধীরে হাত বুলিয়ে দেয় এসপির পিঠে, সান্ত্বনার স্বরে বলে, নিজেকে সামলা। না ব্রো, এইটা হতে পারে না। কাল রাতেও আমার বিয়েতে কিভাবে হলো এসব? কাম ডাউন, ও ঠিক হয়ে যাবে। এসপির শব্দগুলো কেমন তার গলা জড়িয়ে আসছে। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে সারহাদের কাঁধে। সারহাদ চোখ বন্ধ করে ফেলে এক মুহূর্তের জন্য। তার নিজের ভেতরেও তো একই ভয়, কিন্তু তবুও সে নিজেকে শক্ত করে। সে ধীরে বলে, ডোন্ট ওরি, ওর কিচ্ছু হবে না। এসপি মাথা তুলে তাকায়। তার চোখে এক ফোঁটা আশার আলো জ্বলে ওঠে। সে প্রায় শিশুর মতোই প্রশ্ন করে। সত্যি? সারহাদ মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। এসপি ফের বলে, আমার বিয়ের আনন্দে আমি বুঝতেই পারিনি। এটা তোর দোষ না। কিন্তু এসপি মানতে চাইছে না। সে মনে নিজেকে দোষারোপ করছে। সারহাদকে ছেড়ে এগিয়ে যায় কাইলিনের কাছে কী হয়েছে তা জানার জন্য। করিডরে সেই ভারী শ্বাসরুদ্ধকর নীরবতার ভেতর, যেখানে অপারেশন থিয়েটারের দরজার লাল বাতিটা নির্দয়ভাবে চলছে, যেন এখানে প্রতিটি নিঃশ্বাসে জমে আছে ভয়, অস্থিরতা আর এক অজানা আশঙ্কা। সারহাদ আর এসপি দরজার সামনে দাঁড়িয়ে, দুজনেই চোখে অপেক্ষা, দুজনের বুকেই ঝড়। ঠিক তখনই করিডোরের দূর প্রান্তে হঠাৎ প্রবেশ ঘটে উন্মাদের মতো ছুটে আসা এক মানবের। সবাই একসাথে তাকায়, আর সেই মুহূর্তে নজরে আসে এলোমেলো আরজেকে। কিন্তু এটা সেই চিরচেনা আরজে নয়, যে সবসময় দৃঢ়, হিংস্র, নিয়ন্ত্রণে থাকা এক মাফিয়া। এটা যেন ভেঙে পড়া এক মানুষ। তার শার্টে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, কিন্তু কিছু জায়গায় এখনও তাজা, যেন সে এখনও সেই মুহূর্ত থেকে বের হতে পারেনি। তার চোখ লাল, রক্তাভ, ঘুমহীন, উন্মত্ত, শ্বাস ভারী। মনে হচ্ছে প্রতিটি নিঃশ্বাসে সে নিজের ভেতরের আগুনটাকে দমিয়ে রাখার চেষ্টা করছে। তার হাতে এখনও শক্ত করে ধরা সেই বন্দুক। টলমল পা ফেলে কোনো রকমে সে থামে সেই দরজার সামনে। অপারেশন থিয়েটার। সানা ভেতরে, বাইরে দুইজন ডাক্তার, যারা কিছুক্ষণ আগেও পাশে দাঁড়িয়ে কথা বলছিল আরজেকে দেখে হঠাৎ চুপ হয়ে যায়। তাদের চোখে মুখে আতঙ্ক। একজন আরেকজনের দিকে তাকায়, তারপর কোনো কথা না বলেই সরে যায় পাশ কাটিয়ে। কারণ তাদের মনে পড়ে যায় রাতের দিকে যখন আরজে প্রথম সানাকে হাসপাতালে নিয়ে এসেছিল। তখন সে কি পাগলামিটাই না করেছিল। একজন মানুষ ভালোবাসার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তার জীবন্ত প্রমাণ যেন আরজের কোলের মধ্যে নিস্তেজ সানা নিয়ে এসে ডাক্তারের সাথে কি চিৎকার চেঁচামেচি করেছিল। রীতিমতো ডাক্তার নার্সদের হুমকি দেয়। যখন একজন ডাক্তার বলেছিল পেশেন্টের অতিরিক্ত ব্লাড লসের ফলে বাঁচবে কিনা, তার বাক্য সম্পন্ন করার আগেই আরজে তার বাহুতে গুলি চালিয়ে দিয়েছিল। পরবর্তীতে রিজভি ও তার মা, এখানকার সিনিয়র ডক্টর সাইদা মিলে তাকে শান্ত করে। ডক্টর সাইদা তাকে আশ্বস্ত করে কিছু হবে না। তারপরও আরজে সানাকে জড়িয়ে ধরে, বারবার অনুনয় করছিল, প্লিজ ওয়াইফি, চোখ খোলো একবার, শুধু একবার দেখো আমার শ্বাসগুলো কেমন আটকে আসছে। আমি আর পারছি না। তুমি তো বলেছিলে আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না, তাহলে এই নির্বতা কেন? এত নিষ্ঠুর শাস্তি কেন আমাকে দিচ্ছ? এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।